ডক্টর নির্মলা তার অন্য পেশেন্টদের চেক আপ শেষে কেবিনে আসলো। হাসিন আর আসিফকে চিন্তিত মুখে বসে দেখে তিনি নিজেকে ধাতস্থ করে পরনের থেকে অ্যাপ্রনটা খুলে চেয়ারে এলিয়ে বসে পড়ে। এক গ্লাস পানি খেয়ে দম নিল জোরে করে। হাসিন উন্মুক্ত মনে তার অনুভূতি চেপে হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল। ডক্টরের কাছ থেকে পজিটিভ আর নেগেটিভ কথা শুনবে সেই নিয়ে চিন্তায় মশগুল। আসিফ অপরিপক্ক মনে চেয়ে আছে, মূলত তার কেসের দিকে ফোকাস বেশি, বিদে সেও কেসের চূড়ান্তে যেতে চায়। ডক্টর নির্মলা চশমা খুলে রাখলো। হাসিন আর আসিফের দিকে আর পলক তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন, আপনাদের পেশেন্টের কেসটা ভীষণ সিরিয়াস। ফার্স্ট অফ অল, মেন্টাল পেশেন্ট, সেকেন্ড ইজ প্রেগনেন্ট, অ্যান্ড দ্য ফাইনাল কন্ডিশন ইজ দিস অলরেডি লস্ট হার মোস্ট মেমোরি। থম মেরে সিটে গা হেলিয়ে দিল হাসিন। আসিফও হতাশ হলো কথাটা শুনে। মেয়েটাকে গুরুতর আঘাত আর আহত করা হয়েছে, এতটা আঘাত যার ফলে তার স্মৃতি অবধি নেই। তবে মেয়েটার কথা বলার ধরন কিছুটা আলাদা। হাসিন কথাটা আপনা আপনি ভেবে তৎক্ষণাৎ ফোন হাতে নিয়ে আসিফকে মেসেজ করে। আসিফের ফোনে নোটিফিকেশনের শব্দ হয়, সে ভুরকুচকে হাসিনের দিকে তাকায়। হাসিন চোখের ইশারায় চটজলদি মেসেজটি পড়তে ইঙ্গিত দেয়। আসিফও মাথা নিয়ে ফোন হাতে নিয়ে মেসেজটি ওপেন করে দেখল। সেটা পরে ডক্টর নির্মলাকে উদ্দেশ্য করে বলে, সব বুঝলাম, এক কথা বলতে পারবেন ডক্টর? আসলে মেয়েটার স্মৃতিশক্তি যদি হারিয়েও থাকে তাহলে সে স্বাভাবিক কথাবার্তা আচার আচরণ কেমনে করে? আই মিন, পাগল হলে তো সে সারাক্ষণ পাগলামি করত। তবে মেয়েটার ক্ষেত্রে কেন ব্যাপারটা ব্যতিক্রম দেখাচ্ছে? এর বিশেষ কোনো কারণ আছে কি? বুঝতে পেরেছি আপনার কথা। শুনেন, পাগল বললেই সে পাগল হয়ে যায় না। অনেক মানুষ আছে যারা পাগল, যাদের অবস্থা মোটেও স্বাভাবিক থাকে না। আবার এমন পাগলও আছে যারা নিতান্তই স্বাভাবিক থাকতে ভালোবাসে, তবে অপরিপক্ক ব্যবহারে অভ্যস্ত। মানসিক রোগের ফলন দুদিকে, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ অর্থাৎ রোগীর একটাই ভাবনা, তার আশেপাশের লোকজন সর্বদা তার ক্ষতি করতেই চায়, তেমনটাই সে ভাবে, অথচ তা মোটেও সত্য নয়। এ ধরনের পেশেন্টকে আমরা সাইকোটিস্ট ইলনেস পেশেন্ট বলি। আবার যারা অবসাদগ্রস্তে ভোগে, যাদের মাথায় হাজারো চিন্তা ভাবনা থাকে, তাদেরও পাগল আখ্যায়িত করা হয়। তবে এই পেশেন্টকে সাধারণত নিউরোলজিক ইলনেস পেশেন্ট বলে থাকি। এখন আপনাদের পেশেন্ট হলো ইউনিক পিচ, তবে তাকে নিউরোটিক ইলনেস পেশেন্টের ক্যাটাগরির অংশ বলা যায়। এটা বলার কারণ হলো একটা ভিডিও, যা দেখলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়েট এ মিনিট। ডক্টর নির্মলা তার ফোনের মধ্যে একটা ফুটেজ খুঁজতে লাগলো। হাসিন আর আসিফ ইতিমধ্যে মনোযোগ দিয়ে কথাগুলো নিজেদের মাঝে আপন কথা বজায় রাখছে। ডক্টর নির্মলা ভিডিও ফুটেজটি পেয়ে যায়, সেটি চালু করে ফোনটা হাসিনের দিকে এগিয়ে দেয়। হাসিনে আসিফের সাথে ভাগ করে দুজনে ভিডিওতে চোখ রাখলো। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে আচমকা মেয়েটির মধ্যে এক অস্থিরতা, পাগলাটে ভাব, ভেঙে চুরমার করে দেওয়ার প্রবণতা, আপন পর চেনার অক্ষমতা, মানসিক বিষাদগ্রস্ত। ভিডিও দেখে দুজনে হতভম্ব। মেয়েটার আচরণ বুঝিয়ে দিচ্ছে সে আসলেই পাগলি। ডক্টর নির্মলাকে ফোনটা দিয়ে আসিফ বলে, তাহলে মেয়েটার এই পাগলাটে আচরণকে নিউরোটিক ধরে নেব? জি, তবে নিউরোলজিক ইলনেস হলেও তার একটা উদাহরণ হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পেশেন্ট অ্যান্টাইজিং ডিসঅর্ডারে ভোগান্তি। হাসিনার শ্বাস আটকে আসছে, তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। আসিফ তাকে সামাল দিতে ফিসফিসিয়ে বলে, তুই কেন ভেঙে পড়ছিস? সামান্য একটা মেয়ের জন্য এত বড় মানুষকে ভেঙে পড়া মানায় না। কন্ট্রোল মাই এনিমি। হাসিন চোখ ঘুরিয়ে আসিফকে চোখ রাঙায়। আসিফ তার হাত ছড়িয়ে বিড়বিড় করে বলে, উপকারের দাম নেই। হাসিন শুনেও পাত্তা না দিয়ে হ্যাংলার মতো বসে থাকা আসিফকে সেখানে ফেলে বেরিয়ে গেল। আসিফও তৎক্ষণাৎ দাঁড়িয়ে ডক্টর নির্মলার সাথে টুকটাক কথা সেরে বিদায় নিয়ে দৌড়ে হাসিনের নিকট গেল। ছেলেটা সবসময় তার ছেড়ে চলে যায়, একটু তো অপেক্ষা করতে পারে হারামজাদে। আসিফের মনের গালি লাগলো হাসিনের উপর, সে জিভে কামড় খেয়েছে। এক, সে নিশ্চিত দুই, আসিফের গালাগালি যা তার উপর সবসময় ফলে, আজকেও মারাত্মক গালাগাল করবে। মনে মনে কুত্তা শিয়াল গন্ডার যতা উচ্চারণ করার পূর্বে আসিফ জল ফাঁকা করে হাওয়া মুখে নিতে লাগলো। হাসিনকে চেপে ধরে ঝাল লেগেছে সেই রূপে উফ উফ করতে করতে বলে, ব্যাস কর ভাই, অনেক দিয়ে দিলি গালি, কামড়ে আমার জিভ কেটে ব্যথা করছে। উপস। হাসিন শান্ত হয়ে গেল। দুজনে মেয়েটার রুমে চলে আসে। আসিফের পাগলাটে ভাব দেখে ভুরু কুচকে মুক্তি তার দিকে এগিয়ে গেল। ভদ্র গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? পাগল কুকুরে কামড়েছে নাকি?
জি, আপনার ভাই কামড়িয়েছে। মুক্তির মাথায় বাজ পড়ল। সে হাঁ করে আসিফের দিকে তাকালো। আসিফ নিজেও মুখ চেপে ধরল। হাসিন মাথায় হাত চেপে ধরে বসে পড়ল। মেয়েটা চোখ বড় বড় করে বলে, হ্যাঁ, এই বদলোক আসিফ ভাইয়ের জিভ কামড়ে খেলো। মেয়েটার হাতে নতুন স্যালাইন লাগা ছিল এক মেয়ে নার্স। মেয়েটার কথায় সেও লজ্জা পেল। তবে এক পুরুষ অন্য পুরুষকে কামড়েছে ব্যাপারটা তার মস্তিষ্কে প্রবেশ করতেই চোখ ড্যাপ ড্যাপ করে কেবিনে থাকা দুই পুরুষের দিকে তাকায়। হাসিন দাঁত কিরমিয়ে চোখের ইশারে আসিফকে 1 নম্বর বিপদ সংকেত দিল। তার বিপদ সংকেত কি হতে পারে সেটা আসিফ ভালোই জানে। ফলে সে গলা ঝেড়ে বলে, দূর, সুন্দরী মেয়েদের এই এক সমস্যা, তারা কথার অর্থকে দ্বিগুণ করে বুঝে ফেলে। আমি যা বলছি তার অর্থ হলো হাসিনা আমায় গালি দিয়েছে, তাই আমার জিভ কেটেছে। মুক্তি দুষ্টু হেসে আসিফের চোখের দিকে তাকিয়ে বলে, আমিও একটা গালি দিচ্ছি, হারামি শালা। আসিফ পুনরায় জিভে কামড় খেলো। সে মনে মনে পণ করে রাখলো এই মেয়েরে দিয়েই সে এই যন্ত্রণা নিভিয়ে নেবে। হাসিনকে নিজের পাশে দেখে মেয়েটা তার গাল চাপড়ে দেয়। কেবিনে থাকা সকলে হতবাক। আসিফ হাহা করে হেসে দিল। হাততালি দিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, ওয়াও আপু, থ্যাঙ্কস টু ইউ। যেই কাজ আজ পর্যন্ত আমি করতে পারলাম না সেই কাজ আপনি এক চুটকির মধ্যে করে দিলেন। আমার মনের স্বাদ মিটিয়ে দিলেন আপু, থ্যাংক ইউ। আরে আমি কি সাধেই চাপড় মেরেছি? এই বলদা বেটা আমার কাঁথার উপর বসেছে। ছি, প্যান্টে কত ময়লা লাগাইছে কে জানি, সেই ময়লা নিয়ে আমার গায়ের কাঁথায় বসলো। এক মুখ করে মেয়েটা ছুছু করে দূর করতে চাইল হাসিনকে। এতে হাসিন রেগে মেগে মেয়েটার হাত চেপে ধরে তার হাতের মধ্যে ঠোঁট লাগিয়ে দেয়। পুরো হাতে ঠোঁট ছুঁয়ে ভিজিয়ে দেয়। দৃশ্যটা যেন অপরিকল্পিত ঢোক মেয়েটা। সে তার অবুঝ মনে দ্বারা এই অনুভূতি আনয়ন করতে পারছে না। তবে তার শরীর চমকাচ্ছে। হাসিন বাঁকা হেসে বাদিকে মুখ ঘুরায়। সকলে হাঁ করে তাকাতে দেখে ভুরু কুচকে ফোন বের করে মেসেজে লিখতে গেলেই তারা চিৎকার করে, না শব্দ করে উঠল। তাদের চিৎকারে হাসিন হতভম্ব দৃষ্টিতে তাকায়। মুক্তি, আসিফ আর মুশরিফ একে অপরের দিকে তাকিয়ে হে হে করে হেসে ওঠে। আসিফ মাথা চুলকে বলে, হাসিন না, তোর মেসেজ করা লাগবে না, আমরা বুঝে গেছি। আমরা প্লেতে পড়ি যে, বাচ্চা না বুঝলি? হ্যাঁ ভাই, আমরা বুঝছি তুই হাতে কেন গাইলেও চুমু খাইস, কিন্তু প্লিজ মেসেজ দিয়ে ফোন হাতে নেওয়ার জন্য ফোর্স করিস না। মুশরিফ চোখ পিট পিট করে তাকিয়ে রইল। আসলে সে ব্যাপারটা কি বুঝতে পারছি না। তার নজরে তার আদর্শ গুরু হাসিন হাতে চুমু দিয়েছে, এতে ভদ্রতা প্রকাশ পেয়েছে। অর্থাৎ হাসিন ভদ্রতা বজায় রেখে মেয়েটার অহেতুক কথাবার্তা থামিয়ে দিল। তবে মুক্তি আর আসিফের মধ্যকার কথোপকথনে সে কিছুটা অবুঝ নজরে চেয়েছিল। আপাতত বিষয়টা ধামাচাপা হয়ে যাওয়ায় সে খাটল না। হামজার হাত চেপে ধরে তাকে বিছানার উপর ছুঁড়ে দেয় তার স্বামী জামিল হুমুন। হামজার হাত লালচে হয়ে আছে। সে তার হাতের দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, এমন ভাবে ধরে কেন নিয়ে আসলে? কেন আনলাম বুঝিস না? তোর ভাই হাসিন আমার গাড়ি নিয়ে গেল, এখনো কেন আসেনি সে? গাড়িটা কি বেঁচে দিতে গিয়েছে, না আমার নাম করে নিচে চালাচ্ছে? দেখুন, গাড়িটা এমনিতেই ভাইয়ার। এই চুপ, তোর মুখ থেকে এটা জানতে চাইছি না। গাড়িটা কার না কার, আমি শুধু আমার গাড়িটাকে সামনে পার্কিং লটে চাই। বুঝেছিস কি বললাম? মাথায় ঢুকেছে কথাটা? এখনই তোর ভাইকে কল দিয়ে গাড়ি নিয়ে আসতে বল। হামজা মাথা নেড়ে মৃদু গলায় জানাচ্ছি বলল। জামিল আপন মনে বিড়বিড় করে বলে, সবাইকে এমন টাইটলি দমিয়ে রাখবো যেন কেউ আমার মুখের উপর কোনো কথাই না বলতে পারে। হামজা তার ফোন নিয়ে মায়ের কাছে চলে গেল। মুক্তি, হামজা আর হাসিন এর মা সুরাইয়া ইবজিন। তিনি একজন অর্থনৈতিক উন্নয়ন ও প্রকৌশলী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল। তাদের বাড়িটা আলিশান নয়, তবে রূপ শৌখিন হীন নয় তারা। সূচিবায়ু অথবা শৌখিন মানুষ বলা চলে সুমাইয়া ইবজিনকে। তিনি নিজেও যেমন লাইফ লিড করে তেমন সন্তানদেরও শিখিয়েছে। হামজার কানারত মুখশ্রী দেখে তিনি বুঝে ফেল হামজার দিকে দুহাত মেলে আছে, আশার ইঙ্গিত দিল। হামজা দৌড়ে এসে মায়ের বুকে হামলে পড়ল। ফুপিয়ে কেঁদে দিল সে। সুরাইয়া ইবজিন বাবাহারা সন্তানদের খুব আদর স্নেহের সঙ্গে বড় করেছে। তবে তার বড় সন্তানের কপালে যেন সুখ নামক শব্দটি নেই। মেয়েটা নিজ পছন্দে বিয়ে করলো, যার মধ্যে তিনি পা মেলে বাধা দেননি। কেননা তারা ম্যাচিউর। তাদের জীবনসঙ্গী বাছাই করার নিজস্ব আকাঙ্ক্ষাকে তিনি প্রাধান্য দিয়েছেন বেশ। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, মারে, কথায় আছে সন্তানের চয়ে অনেকটা সময়
আকাশচুম্বী সৎ হয়ে থাকে, তখন বাবা মায়ের ভুলটা তারা দেখতে পান। কিন্তু যখন সন্তান ভুল করে তখন তাদের আফসোস করা ছাড়া উপায় থাকে না। তবুও তুই এই ভাবস না আমরা তোর সঙ্গে নেই। তোর থেকে তোর মনের শক্তি সঞ্চয় করে রাখতে হবে, বুঝেছিস? নাহলে এই বদ ছেলে তোকে সবসময় ব্যবহারের উপরে ব্যবহার করেই যাবে। তা আর বলতে শাশুড়ি মা। জামিলকে রুমের বাইরে দেখে হামজা ভয়ে মাকে চেপে ধরল। সুরাইয়া ইবজিন দাঁতের দাঁত চিপে বলে, দেখো ছেলে, প্রতিবারের মতো এবারও বলছি, আমার মেয়েকে নিয়ে সুখে সংসার করো। যদি তা না করো তবে নতিজা খুব একটা ভালো হবে না তোমার জন্য। ওহ প্লিজ শাশুড়ি মা, কি করতে পারবেন আপনারা আমার সঙ্গে? একেই তো আপনি স্বামীহারা স্ত্রী, তার উপর দামড়া বাচ্চা কাচ্চা নিয়ে একলা সংসার পেতে আছেন। আপনার ওই লাপাঙ্গা বোবা ছেলে হাসে, তারও তো কোনো ভবিষ্যৎ নেই। তারে তো খালি মুদির দোকানে দোকানদারি করতে দেখেছি, তার আর কি ক্ষমতা আছে আমার সাথে লড়াই করার? কিছুই নেই। এখন হামজা আমার কথা শোন, ভালোই ভালোই আমার গাড়ি নিয়ে ফেরত আসতে বল তোর ভাইকে। সুরাইয়া ইবজিন উচ্চারণ করতে গেলে হামজা হাত চেপে থামিয়ে দিল তার মাকে। তিনি প্রতিবাদ করতে চেয়েছেন, হামজার বিরূপ প্রতিক্রিয়ায় তার মনক্ষুণ্ণ হলো। তিনি হাত ছাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। হামজাকে আর পলক দেখে বাঁকা হেসে শীষ বাজিয়ে রুমের বাইরে সরে গেল জামিল। হামজা তার ভাই হাসিনের নাম্বারে কল দেয়। শোন, ওই মহিলাকে সামনে পেলেই মেরে ফেলবি। আমি কোনো উটকো ঝামেলা চাই না, তার বেঁচে থাকা আমাদের জন্য ভয়ানক মনে রাখিস। এই বিজনেস টাইকুনের মধ্যে আমার নামই সেরা। আমার নামের সাথে অন্য নাম জড়িত হোক তা আমি মোটেও সহ্য করব না। নাও গো। গার্ডটা মাথা নেড়ে তরুপ মিজুর রহমানের সামনে থেকে সরে গেল। তার আমেরিকান বন্ধু, যে কিনা মাফিয়া ওয়ার্ল্ডের একজন খ্যাতিমান মানব, সেই বন্ধুকে নিজ বাসায় আমন্ত্রণ জানিয়েছে তরুপ মিজুর রহমান। শর্টকাট নাম সবাই তাকে তরুপ বলেই ডাকে। তার বাবা মফিজ রহমান ড্রিঙ্কস হাতে নিয়ে ছেলের কাছে গিয়ে বসলেন। তার পিঠ চাপড়ে বলেন, এতটা স্ট্রেস নিস না। ওই মহিলা এমনিতেই বুড়ি হয়ে মাথা হাঁটুতে গিয়ে ঠেকেছে। কতদিনই বা লুকিয়ে থাকতে পারবে বল? তুই হলি বিজনেস টাইকুনদের মধ্যে সেরা একজন। আগে যে ছিল তাকে হারাতে পারতে না, তবে এখন সে নেই, তাই তোর কোনো চিন্তার বিষয়ও নেই। তরুপ শান্ত বসল না। সে বেলকুনি রেলিং ধরে মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা, সে কিন্তু কাঁচা খেলোয়াড় না। 6 বছর বয়স থেকে পাকা খেলোয়াড়দের বাজিমাত দিয়ে বড় হয়েছে সে। তার বুদ্ধিমত্তার কাছে আমরা ফিকে মাত্র। সেই খেলোয়াড়কে বহু কষ্টে এই টাইকুন পজিশন থেকে সরিয়ে নিজের নাম বসিয়ে যাচ্ছি বছরখানেক ধরে। তখনও তার মায়ের বেঁচে থাকা না থাকা নিয়ে চিন্তা ছিল না। যখন জানতে পারলাম সেই খেলোয়াড়ের মা সব কিছু নিজ চোখে দেখেছে, ব্যাস আমার মাথায় একটাই চিন্তা আর চাওয়া, তার মাকে খুন করা। মফিজ রহমান চমকে গেলেন। তৎক্ষণাৎ ছেলের বাহুডোরে হাত ডুবিয়ে নিজের দিকে ফিরিয়ে তিনি শক্ত গলায় হুমকি দিলেন, এমনটা ভুলেও করিস না। ওই মহিলার নামে 200 কোটি টাকার জমি জমা দলিল লেখা আছে। তরুপ তার বাবার হাতের থেকে তার জন্য বানানো ড্রিঙ্কস নিয়ে ঢোক করে এক চুমুকে খেয়ে নিল। তাদের কথার মাঝে একজন মেয়ে ভেতরে আসলো। মুখে বিদেশি এক ভাবখানা, তার পরনে ডক্টরের অ্যাপ্রন। মেয়েটাকে দেখে তরুপ মুচকি হেসে তার নিকট গিয়ে তৎক্ষণাৎ ওষ্ঠজা একত্রিত করে দিল। তার বাবা দেখে চিয়াস বলে নিজেও ড্রিঙ্কস করতে লাগলো। তরুপের মানে 3 বছর পর্যন্ত তার দেখাশোনা করলো বাড়ির কাজের বুয়া, বয়স্ক মহিলা তিনি। সেই তরুপকে বড় করে সেই সাথে বাবার সাম্রাজ্য সম্পর্কে জানতে পেয়ে সেও ঘিন্ন পরিবেশের সাথে মেতে যায় অদৃশ্যভাবে। তরুপের ওষ্ঠজোড়া কামড়ের পরিণত হলো। মেয়েটা আচমকা আক্রমণে চটফট করে উঠল। তরুপের বুকের মাঝে বার কয়েক আঘাত করে তাকে সরানোর চেষ্টা চালায়, কিন্তু তরুপ তার নিজের মনের জাহাজ মিটিয়ে তবে ছিল মেয়েটাকে। ইতিমধ্যে মেয়েটার ওষ্ঠজোড়া ফুলে লাল হয়ে গিয়েছে, দেখতে কামুকি ভাব ফুটে উঠেছে। তরুপ বাঁকা হেসে বলে, এটা তোমার শাস্তি, নিজের কাছে গাফিলতি করার জন্য। তোমার আওতায় রেখে গিয়েছিলাম ওই মহিলাকে, উপযুক্ত সময় নিজ হাতে খুন করবো সেই চিন্তা করে। কিন্তু তুমি কি করলে? তোমার ফালতু কনফারেন্সের কারণে মহিলাটা পালিয়ে গেল একেবারে নিশ্চিন্তে। ওয়াও গার্ল, ওয়াও। মারাটা দিল কাকে? এই আমাকে, তরুপ মিজার রহমানকে। দেখো, তোমাকে আমি কয়েকদিনের সময় দিলাম, মহিলাটাকে খুঁজে বের করো। না হলে তোমার পরনের এই অ্যাপ্রনটা তোমার ক্যারিয়ার জীবন থেকে সরিয়ে নিতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তরুপের কথার মাঝে তার গার্লফ্রেন্ড 28 বছর বয়সী শ্যামলী কোনরূপ কথা বলতে পারল না, শুধু ওষ্ঠজোড়া চেপে রেখে মাথা নাড়ল। অ্যাপ্রন শটান করে পকেট হাতে রুমাল বের করে ওষ্ঠজোড়া মুছে নেয়। তরুপ তার আপন মনে ড্রিঙ্কস করতে থাকে।
শ্যামলী করুণ দৃষ্টিতে তরুপের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেল। ও বাবা, এত বড় বাড়ি কার? এই মুক্তি, আমরা কি আজ থেকে এখানে থাকবো? এই বাড়িটার মধ্যে কি আমি দৌড়ে খেলতে পারবো? কিন্তু দৌড়াবো কেমনে? ইয়া বড় পেট নিয়ে কি দৌড়ানো যায়? মেয়েটাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে। তার যেহেতু যাওয়ার কোনো স্থান নেই, সেহেতু মুক্তি তার ভাই হাসিনের কাছে বায়না করলো কোমল সরল মেয়েটাকে সুস্থ না করা অবধি তাদের বাড়িতে নিয়ে সুস্থ পরিবেশ উপহার দেওয়ার নিঃসংকোচ আবদার। বোনের আবদারে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে নানান তুই মেয়ে তুই এই বলে হাজারো কথা উঠল। তবে আসিফও সায় জানে মুক্তির কথায়, কেননা হাসিনের বাড়ির চেয়ে এখন অন্য কোথাও মেয়েটার নিরাপদ বলে মনে হচ্ছে না কারো কাছে। মুক্তিও বেশিক্ষণ হাসপাতালে মেয়েটার সঙ্গে সময় কাটাতে পারবে না, তখন মেয়েটার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকবে তারা। অবশ্য হাসিনের উপর দিয়ে নিজেকে চিন্তিত না দেখালো ভেতর থেকে সে ছটফট করছিল। প্রকাশ্যে শুধু আনলো না এই যা, মুক্তি পায়চারি করছে ভাইয়ের অনুমতি। আসিফ শতাধিক বুঝিয়ে হাসিনকে মানায়। আসিফ থেকে দেবরাজ চতুর্বেদী কেস নিয়ে প্রচুর ঘাটতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেল সেও এক প্রকার ব্যস্ত হয়ে পড়বে। তাই সেও চায় মেয়েটা নিরাপদে হাসিনের বাড়িতে থাকুক। হাসিন ফোঁস করে শ্বাস ফেলে মাথা নেড়ে হাতের ইশারায় মেয়েটাকে তৈরি করে ফেলতে ইঙ্গিত করে। মেয়েটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তার কেবিনে থাকা সদস্যদের কথাবার্তায় আগামাতা কিছু বুঝল না সে। মুক্তি উৎফুল্ল হয়ে গাড়ির দিকে দৌড়ে যায়। সে আর তার ভাই হাসিন মোরেলপাক গ্রামে ঘোড়ার বাহনায় ব্যাগে করে কাপড় চোপড় নিয়ে এসেছিল। মুক্তি গাড়ির দরজা খুলে ভেতরে বসে ব্যাগ হাতে ভালো একটি জামা বের করে। তবে জামার সাইজ দেখে মুখ মলিন হয়ে গেল তার। ওই মেয়েটা গর্ভবতী, তার শরীরে মুক্তির কাপড় ফিট হবে না। মলিন মুখে কাপড়টা ফেলে গাড়ি থেকে বের হতে তার চোখ গেল মিনি ড্রেস শপিংয়ের সেন্টারে। তৎক্ষণাৎ খুশি হয়ে গেল, দৌড়ে ভিতরে প্রেগনেন্ট মহিলাদের জন্য সিলেক্টিভ ড্রেস চাইলো। তাও মুক্তিকে এক এক ড্রেস দেখায়। মুক্তি তার পছন্দ মতো 3টা কিনে নেয়, পরে লাগলে তার ভাই হাসিনকে দিয়ে আনানো যাবে। দৌড়ে মেয়েটার কেবিনে এসে হাঁপায়। আসিফ মুক্তির হাতে প্রেগনেন্ট মহিলার ড্রেস দেখে দুষ্টু হেসে তার নিকট এগিয়ে যায়। গলা ছেড়ে মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলে, ইস, এভাবে প্রেগনেন্ট মহিলার ড্রেস নিয়ে ঘুরলে হবে? একবার তো প্রেগনেন্ট বানানোর সুযোগ দাও, দেখবে বছর ঘুরতেই আমাদের আলমারিতে শত শত মেক্সি ভাঁজ করা রাখা থাকবে। তুমি সেখান থেকে ইচ্ছে মতো নিয়ে পরে আমার সামনে ঢ্যাং ঢ্যাং করে ঘুরবে। আমি মুখ ফাঁকা করে তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে লালা ফেলবো। সুন্দর হবে না দৃশ্যটা? আসিফ মুক্তির পাশে দাঁড়িয়ে চোখের সামনে ভাসমান দৃশ্যের কল্পনা শোনায়। মুক্তি দাঁতে দাঁত চেপে বলে, আপনার ওই কল্পনার বাচ্চাকে 7 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেব। আরেকবার যদি আমায় নিয়ে উল্টোপাল্টা কল্পনা করেছেন, তাহলে আপনার 14 গোষ্ঠী বাপ মা ছুঁয়ে গালি দেব বলে দিলাম। সি সি, সিনহার মায়ের মুখ থেকে এসব কথা শোভা পায় না। সিনহা বড় হলে কি গালি শিখতো? বি কেয়ারফুল বেব, প্লিজ। আসিফের দুষ্টামির চোটে খেয়াল করেনি। মুক্তি কৌশলে তার পাশ থেকে সরে যায়। বেচার আসিফ সুখের কল্পনায় থাকায় ধপাস করে উল্টে পড়ল। হাসিন দেখে মৃদু হাসলো। তার কাছে অবশ্য দৃশ্যটা মজাদার ছিল। মুক্তি তো হেসে কুটি কুটি অবস্থা। তখনই নার্স এসে মেয়েটার কন্ডিশন নিয়ে বলে, শি ইজ ফাইন নাও, বোথ অফ ইউ প্লিজ টেক কেয়ার হার স্ট্রিক্টলি। ডক্টর নির্মলা তাকে নিয়ে যাওয়ার পারমিশন দিয়েছেন। মেয়েটার ফোলা ফোলা মুখখানি দেখে হাসিন বিরক্তি করতে পারল না। বর্তমানে হাসিনদের বাড়িতে গুমট ভাব দেখে হাসিনের ভুরু কুচকে এলো। তৎক্ষণাৎ মেয়েটাকে কোলে নিয়ে বেদের চলে আসে। আশঙ্কিক মায়ের সামনে একটা অচেনা মেয়েকে কোলে করে বাড়িতে প্রবেশ করে হতভম্ব হয়ে যায় হাসিন নিজে। চোয়াল ফাঁকা হয়ে গেল হামজার। তার পাশে জামিল তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। ফর্সার চেহারায় মেয়েটাকে দেখতে মন্দ লাগছে না। লেখিকা তামান্না আল রায়ান। ঠোঁট কামড়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল সে। হাসিন আমতা আমতা ভাব করে মেয়েটাকে মুক্তির রুমে নিয়ে যায়। সুরায়া ইবজিন অবাক চিত্রে তাকিয়ে রইল। মুক্তিকে মা বোনকে খোলাসা করে বোঝায়। পাশে জামিল বসে থাকে। তারা আস্তে আলাপ করে, কিন্তু জামিলের শুকুনের মতো নজর মেয়েটার উপর পড়ে। তার কানের শ্রবণ শক্তি তেজি হয়ে গিয়েছে। সবটা শুনে শুধু বাঁকা হাসলো। বিড়বিড় করে মেয়েটার উদ্দেশ্যে হট বলে। হাসিন মেয়েটাকে বিছানায় রাখতে মেয়েটা চেঁচিয়ে বলে, এই রেখো না প্লিজ, আমাকে চড়াও, বাচ্চারা কোলে ওঠার জন্য ছটফট করতেছে। হাসিন মুখ বিকৃতি মেয়েটাকে ছেড়ে বসিয়ে দিল। মেয়েটা চেঁচিয়ে ওঠে।
মুক্তিরা রুমের বাইরে থাকায় মেয়েটার অসাময়িক চিৎকারে ছুটে আসলো তারা। হাসিন বুকের উপর হাত গুজে তাকিয়ে আছে, যেন সে কোনো নাটকের অভিনেত্রীর নাকামি দেখছে। মুক্তি আমতা আমতা করে মেয়েটাকে চেপে ধরে। মেয়েটা এবার শান্ত হলো। পরক্ষণে এত বড় বাসা আর রুমের আকার আকৃতি দেখে মুক্তির হাত চেপে ধরে গল্পের ঝুড়ি বসালো। হাসিনের ইচ্ছে করলো না মেয়েলি কথাবার্তায় উপস্থিত থাকার। বিদেশে বেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিল, তবে মাঝে থেমে আর পলক ফেলে জামিলের দিকে তেজি দৃষ্টি ফেলে। জামিল ঠুকিল। হাসিনের গুমট ভাবের মাঝে সে চাবিটা ফিকে মারল। সোজা গিয়ে লাগলো জামিলের চোখের উপরের অংশে। চোখে ব্যথা লাগার সাথে ভুরুর নরম অংশ ফেটে রক্ত করল। হাসিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে তার নিজের রুমে চলে গেল। ব্যথা আর যন্ত্রণায় আহ আহ উফ উফ করছে জামিল। স্বামীর ব্যথাময় কণ্ঠ শুনে হামজা দৌড়ে এলো। জামিলের কপাল দেখে এক পলক তার ভাইয়ের রুমের দিকে তাকালো সে। পরক্ষণে দীর্ঘশ্বাস ফেলে জামিলকে ধরে নিজের রুমে ড্রেসিং করানোর জন্য নিয়ে যায়। আপনার নাম সোহাগী রাখলে ভালো হবে না সুহাসিনী রাখলে কেমন হবে? বলো না আপু, সুন্দর না? হামজা আর শ্রেয়া ইবজিন মুক্তির কথায় মাথা নেড়ে না বোঝায়। শুনে মুক্তি উদাসীন হয়ে মেয়েটার পাশে হেলান দিয়ে শুইল। বেচে এক একটা নাম নিল, কিন্তু কারোর পছন্দ হয়নি। সঙ্গে মেয়েটাও কিছু বলছে না। মেয়েটা গোল গোল চোখে তাদেরকে দেখছে। আসলে সে তাদের কথার মানে বুঝছে না। মুখ লটকে জিজ্ঞেস করে, এই তোমরা কি বলতেছো, আমাকেও বলো। শ্রেয়া ইবজিন মুচকি এসে বলেন, তোমার নাম চয়েস করতেছি। আমার নাম? মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল। ভারী পেটটা চেপে হেলে দুলে শ্রেয়া ইবজিনের কোলে মাথা রেখে বলে, মা আমার মাথায় হাত বুলিয়ে দাও না। আশঙ্কিক মেয়েটার কাছে অবাক হলো তারা। শ্রেয়া ইবজিন তার কপালে আলতো স্পর্শ করে হাত বুলিয়ে দিলেন। মেয়েটার চোখ দিয়ে নোনা জল গড়ালো দেখে অস্থির হয়ে উঠল তারা। শ্রেয়া ইবজিনও মেয়েটার কান্না করার কারণ বুঝলেন না। হাসিন রুমের ভিতর আসতে কেউ থেমে যায়। মেয়েলি কথাবার্তায় বাপাটা ঢুকানোর মতো মানুষ সে নয়, কিন্তু ভেতরের পরিবেশ দুঃখময় দেখে নিজেকে আল করে দরজার পাশ ঘেঁষে ভেতরের পরিস্থিতি অবলোকন করতে লাগে। শ্রেয়া ইবজিন মেয়েটার মাথা তুলে তার গালে হাত রেখে অনবরত প্রশ্ন করতে লাগলেন। মেয়েটা অপলক তাকিয়ে আছে মমতাময়ী চেহারার দিকে। ঠোঁট কামড়ে বলে, আমার মা কি নেই? আমি নামটাও জানি না নিজের, সব কেন ভুলে গেছি? কি হয়েছে আমার? হামজা আর মুক্তির চেহারায়ও মলিন হয়ে গেল মেয়েটার কথায়। তার নিজেরাও অবগত নয় মেয়েটাকে, তার পরিচয় কি। শ্রেয়া ইবজিন মেয়েটার গালে চুমু এঁকে বলেন, আজ থেকে আমি শুধু এদের মা না, তোমারও মা। কেন তুমি করে ডাকবো না, শুধু তুই বলেই ডাকবো। তোরাও শুনে রাখ, আমার মেয়েটার নাম হবে ইনায়া মেরিন। সুন্দর হয়েছে না? হামজা আর মুক্তি তো তাদের মায়ের মুখ থেকে এত সুন্দর নাম শুনে উৎফুল্ল গলায় বলে, হ্যাঁ মা, অনেক সুন্দর, কিন্তু তুমি এই নাম হুট করে কেমনে মাথায় আনলে? শ্রেয়া ইবজিন আহ বলে ধ্বনির মূল উচ্চারণ করতে গিয়ে থমকে যান। তিনি ভুলে গিয়েছিলেন যা বহু বছর থেকে বন্ত বইয়ের আবদ্ধ হয়ে আছে। সেই বইয়ের পাতা তিনি উল্টানোর চেষ্টা করছেন। এ যেন মহাপ্রলয়ের আহ্বান। ডোক গেলে আতঙ্কিত গলায় তিনি মেয়েদের দিকে তাকিয়ে জবাব দেন, ভুলেও কখনো এই প্রশ্নের উত্তর জানতে চাইবে না কেউ। আমার ভালো মেয়ের নাম ইনায়া মেরিন, ব্যাস এটাই শেষ কথা। কেন কেমনে এসব তোদের না জানলেও চলবে। হাসিন ভেতরে এসে টুং করে দরজায় শীতল আঘাত করলো। সবার ধ্যান তার উপর পড়ে। ইয়ানা তাকে দেখেই শয়তানি হেসে বলে, এই আপনি আমাকে কোলে নিয়ে চড়াতে এসেছেন? আমি জানি আমি বলছিলাম যে সেটা আপনি মনে রাখবেন, তাই আমাকে চড়াতে আসছেন। লাজুক হেসে লাফিয়ে উঠতে চাইলে তার পেটে জলও ধাক্কা লাগে। মৃদু চিৎকার করে বসে পড়ে পুনরায়। হাসিন বিরক্ত হয়ে মেয়েটার কাজ চেপে ধরে মুক্তিকে ইশারা করে ইঙ্গিতে বোঝা দেয়, তার অর্থ যেন ইয়ানার মাথা ঢুকিয়ে দেয়। মুক্তি আচ্ছা ভাই বলে ইয়ানা ভয় পেল। সে গুটিয়ে নিতে গেলে হাসিন চেপে ধরে হাতের ইশারায় ইতিউতি কি যেন বোঝায়, যা ইয়ানা ছোট্ট মস্তিষ্ক হজম করতে পারল না। মৃদু চিৎকার দিয়ে চেঁচিয়ে বলে, বলদ উগান্ডা, গন্ডরের চামড়া হাতি, ছাড় আমার হাত। ইস কেমনে চেপে ধরে রাখছে, তোর নামের সম্পত্তি নাকি? হ্যাঁ ছাড় আমার হাত। এত জোরে চেপে ধরলে আমার হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইবার শুনিস না আমার কথা? শেষ শব্দে আমতামত করে মুক্তি ভাইয়ের দিকে তাকায়। হাসিন হাত নাড়িয়ে কথা অবধি বলার ইঙ্গিত দেয়নি, অথচ ইয়ানা পাহাড় সম গালাগাল করে তার সম্মানে দফরফ করে দিল। হামজা আর শ্রেয়া ইবজিন মিটমিটে হাসছে। মা বোনের হাসি দেখে রাগ বেড়ে দ্বিগুণ হয়ে গেল হাসিনের। মুক্তির দিকে তাকে ইশারায় ইঙ্গিত করে, ইয়ানাকে বল চুপ থাকতে আমার সামনে, আর যদি একবার গালি দেয়
তার মুখ ভেঙে সেলাই করে দিব। যখনই সামনে পাবে গালি দেবে। হারামখোর মাইয়া। মুক্তি ভাইয়ের রাগান্বিত কথাকে ইয়ানাকে বুঝিয়ে সুন্দর ভাষী বলে। মেয়েটা এদের হাত ছাড়িয়ে ভারী পেট চেপে বিছানা থেকে নেমে দৌড়ে ডাইনিং রুমে চলে আসে। তারা হতবাক, তাও দৌড়ে ইয়ানার পিছু চলে এলো। ইয়ানা আপেল দেখে ফটাফট একটা নিয়ে খেতে লাগলো। তার এসে হাঁপ ছেড়ে বাঁচলো, শ্বাস নিল। মুক্তি নিজেও গিয়ে একটা আপেল নিয়ে তাতে কামড় বসি ইয়ানাকে বলে, বোন, একটুর জন্য মিনি হার্ট অ্যাটাক দিয়ে দিলে তুমি। ইয়ানা ফোকলা দাঁতের হাসি দিল। হাসির ভেঙচি কেটে সোফায় গিয়ে বসলো। আপেল খাওয়ার মাঝে তার নজর বারবার হাসিনের দিকে যাচ্ছিল। সে একদিনের ভেতর সবার নাম পরিচয় জেনে গিয়েছে। হাসিন পাত্তাহীন নিউজ পেপার হাতে নিয়ে ধ্যানে মগ্ন হলো। মুক্তি আপু, তোমার ভাইয়া কি পণ করেছে আজীবন চিরকুমারের জায়গায় চির বোবা থাকার? হ্যাঁ, না মানে দেখো না আপু, ভাইটা সে পরিচিত হবার পর থেকে টু শব্দ করে না। মুক্তি চোখ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে হাসিনের দিকে। নাস্তার টেবিলে মুক্তি আর তাদের বড় বোন হামজা মেয়েটার কথা শুনে মিটমিটিয়ে হাসছে। হাসির নিউজ পেপারটা চেপে ধরে আছে। তার রাগ কেউ দেখছে না। সে একান্ত রাগ নিয়ন্ত্রণ করে চলেছে। মেয়েটার অহেতুক কথায় তার মাথা হাই ভোল্টেজের মতো গরম হয়ে যায়। ইয়ানা তার ভরা পেটে হাত রেখে বলে, বাবু, তোমরা জানো এখানে একটা বোবা আঙ্কেল আছে, তার সাথে তোমরা মাঙ্কির ছবি তুলিও। হ্যাঁ, একজন বোবা, একজন আন্ধা, আর একজন বয়রা। হাসিন কটমটে রেখে নিউজ পেপার ভাঁজ করে টেবিলে ছুঁড়ে ফোন নিয়ে টিপতে বসে পড়ল। মুক্তি কৌশলে তার ফোন সাইলেন্ট করে রাখলো। সে জানে তার ভাই এখন থেকে সাবধানতা অবলম্বন করতে মেসেজ দিবে, কিন্তু সে আজ কোনো মতেই নিজের ভাইকে শায়েস্তা হওয়া থেকে বাঁচাবে না। ঠোঁট কামড়ে হামজাকে চোখ টিপ দেয়, সেও সাড়া দেয়। ইয়ানা দাঁত কিরমিরিয়ে বলে, ওই বোবা বেটা, কানে শুনিস না নাকি? হ্যাঁ, কি বলছি? আমার বাচ্চাদের সাথে খেলবি না তুই, বল। না খেললে তোকে জানালা থেকে ধাক্কা মেরে ফেলে দিব। আমার অনেক শক্তি। মেয়েটা তার কথার শক্তির প্রয়োগ দেখাতে চেয়ারের উপর দাঁড়িয়ে যায়। এতে মুক্তি আর হামজা হক চুকিয়ে তড়িঘড়ি মেয়েটাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানা জেদ ধরে চেয়ারের মধ্যে ভরা পেটে দাঁড়িয়ে, বোবা, তুই আমার বাচ্চার সাথে খেলবি? ওই বোবা, বল না খেলবি না। আচমকা তারপর পিছলে যায়। মুক্তি চিৎকার করে ওঠে, চোখ বুজে নেয়। হামজাও মুখে হাত চেপে ধরে, কিন্তু কোনোরূপ চিৎকার না পেয়ে তারা চোখ পিটপিট করে সামনে তাকিয়ে বিস্মিত হলো। হাসিনের কোলে তার চোখের দিকে নীরবে তাকিয়ে আছে ইয়ানা। চেয়ারটা উল্টো দিক মোড়ে পড়ে আছে মাটিতে। ইয়ানাকে সুস্থ দেখে তারা স্বস্তি পেল। সঙ্গে দুবোনের মাথায় মেয়েটার সঙ্গে তাদের ভাইয়ের সংগ্রপ্রাণ কিছুটা ইঙ্গিতপূর্ণ লাগছে। শ্যামলী তার গার্ডের চোখ বরাবর অ্যাসিড ছুঁড়ে মারল। চেঁচিয়ে অন্য গার্ডদের দিকে তাকিয়ে বলল, কতবার বলেছি আমি না শুনতে চাই না? তাহলে এখন কেন আমাকে না শুনতে হলো? মহিলাটি কি ভূত না জিন যে তাকে খুঁজে পাওয়া যাবে না? হ্যাঁ, জবাব দে তোরা। কি যে আহম্মকের দল, তোদেরকে আমি চেহারা দেখতে পাল্টেছি। শুনে রাখ সবগুলো, যদি মহিলাটাকে না পাস তাহলে তোদের সব কটাকে অ্যাসিডের পানিতে ছুঁড়ে ফেলবো, মাইন্ড ইট। হাতে থাকা কফির কাচের মগটি জোরে গার্ডদের পায়ের কাছে ছুঁড়ে মেরে রাখে ফুঁসতে লাগলো শ্যামলী। তার মাথায় অস্থিরতায় শেষ হয়ে যাচ্ছে। তার হৃদয় দেহ সর্বক্ষণ তরুবের নাম জপছে, তবুও তার গার্ডের ভুলের কারণে সে অবহেলিত হচ্ছে। শ্যামলীকে রাগান্বিত দেখে তার রুমের ভেতর প্রবেশ করলেন তার মা খাইমুম নূর। তিনিও একজন প্রফেশনাল সার্জিক্যাল ডক্টর। তার সুবিধার্থেই তার মেয়ে শ্যামলী অনার্সের পর ইন্টার্ন করার সুযোগ পায় তার নিজের মায়ের কর্মস্থলে। মেয়ের ভাবভঙ্গি অভ্যাস সম্পর্কে তিনি চির নিশ্চিন্ত। ফলে তিনি মেয়ের শিওরে বসে তার মাথাকে কোলের উপর টেনে শুয়ে দিলেন বিছানায়। মেয়েকে আলতো হাতে চুলে হাত বুলিয়ে বলে, তরুবের সাথে ঝগড়া হয়েছে আবারও? কথাটা শ্যামলীর হৃদয়কে বিদ্ধ। সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। পাগলিদের মতো কানে ভেঙে পড়ল। মায়ের কোল চেপে ধরে কান্নার স্বরে বলে ওঠে, ও মা, আমায় তরুবের কাছে দিয়ে আসো। আমার শরীর মন তাকে ছাড়া মানছে না। আর আর কতদিন অপেক্ষা করতে হবে বলো মা? আর কত? সেই শৈশব থেকে যাকে মন থেকে চেয়েছি তাকে হারিয়ে ফেলেছি, কিন্তু নিয়তি যখন সুযোগ দিল তখনও সেই নিয়তি কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। ও মা, এবার ওই মহিলাকে ছাড়বে না তুমি। প্রমিস করো, তাকে ধরা পেলেই তুমি তাকে প্যারালাইসিসড করে দেবে। প্রমিস করো। আর যদি তুমি সেই কাজ করতে না পারো তবে আমি সেই শুভ কাজ করে দেব, ডাইরেক্ট ইনকাউন্টার করে দেব। মেয়ের পাগলামির কারণে খাইমুন নূর বিরক্তির স্বরে মেয়েকে আগলে পড়লেন, দূর, তুই সেই মহিলার কথা চিন্তা করছিস কেন? 2 মাস পরে তোর এঙ্গেজমেন্ট তুবুরের সাথে। দেখবি ততদিনের মধ্যে সেই হারামজাদিরে খুঁজে পাবো আমরা।
তুই মা এসব নিয়ে ভাবিস না, তোর এখন এনজয় করার সময়। তুই কেন এসব ভেবে নিজের এঙ্গেজমেন্ট স্পয়েল করবি? যা রেডি হয়ে নে, তোকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে তোর বান্ধবীগুলো। সো গেট রেডি ফার্স্ট মাই হানিবি। শ্যামলীর উদাসীন ভাব কেটে গেল। মায়ের কথায় উৎফুল্ল হয়ে উঠে বসলো সে। মায়ের হাত চেপে ধরে বলে, কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি মা, তারা আসছে? খাইমুম নূর মাথা নেড়ে মুচকি হাসি উপহার দিলেন মেয়েকে। শ্যামলী ওকে বলে চটপট রেডি হতে প্রথমে ওয়াশরুম গেল। তখনই খাইমুম নূর এর মুখে গম্ভীরতা চলে এলো। তিনি অন্যদিক ফিরে হাত কসলাতে লাগলেন। মেয়ের উৎসাহিত ভাব দেখে মনে মনে তরুপকে গালাগাল করে আনমনে বিড়বি করে বলে, ও গড, এ মেয়ের জেদ আগের চেয়ে বেশি বেড়ে গিয়েছে। তার উপরে তবুও ন্যাকামিতে নামছে। দুইজনের মাঝে ফেসে গেছি আমি। সব মূলের মাঝে ওই মহিলা দায়। যে কোনোভাবেই হোক তাকে খুঁজে পেতে হবে। তিনি মেয়েকে সাজার জন্য সবসময় মেয়ের রুম থেকে বেরিয়ে পড়েন। তরুবের কল এসেছে অফিস থেকে। সে তার আইসি রুম থেকে বের হতে কম বয়সী গার্ল মেয়েটকে সামনে দেখতে পেল, যাকে দিয়ে সে পূর্বে বহুবার নিজের চাহিদা মিটিয়েছে। তার নিকট এগিয়ে গেল। মেয়েটি তার স্যারকে দেখে কেঁপে উঠল, পিছিয়ে দেওয়ালের সঙ্গে লেগে যায়। তরুপ তার গালে আলতো হাতে হাত রেখে আবেদনময়ী কণ্ঠে বলে, সুন্দরীর দিনকাল কেমন চলছে? মেয়েটির নাম কৃতিশা, একজন খ্রিস্টান মেয়ে। লন্ডন থেকে পাচারকৃত মেয়েদের মধ্যে সেও একজন। লন্ডনে তাদের অবৈধ নারী পাচারের ব্যবসা আছে, যা গোপনেই চলে তাদের। বিজনেস টাইকুনের তার নাম আসার পর থেকে সে গোপনে অবৈধ কর্ম আর বাহ্যভাবে সৎকর্ম করে বেড়ায়। তাই তার নাম পজিশনে চলেও এসেছে মিথ্য সৎকর্মের দ্বারা। কৃতিশা কাপা গলায় গুড স্যার বলে কোনো রকমে তরুবের সামনে থেকে পালিয়ে গেল। তরুব মাথা চুলকে বাঁকা হেসে তার নিজ কর্মস্থলে চলে যায়। ঘণ্টাখানেক পর অফিসে এসে দেখতে পাই ভিড় জমেছে সাংবাদিকদের। খুব শৌখিন শোভা বজায় রেখে সে সামনে দাঁড়ালো। এক এক সাংবাদিক তার সফলতার গল্প শোনার জন্য অনুরোধ আবদার করছে। তরুপ তার মনে শয়তানি ভাব বজায় রেখে বলে, তা অনেক বড় কাহিনী, তবে এটুকু বলবো, উদ্দেশ্য যদি ঠিক থাকে তবে সফলতা আসবেই। তার জন্য যত বিশ্বাস অর্জন করবে তত তুমি উন্নতি করবে। সবে শুনে বাহাবা দিচ্ছে, কিন্তু হঠাৎ এক সাংবাদিকের মুখে অবাঞ্ছিত প্রশ্ন শুনে চমকে যায় তরুপ। তার চোখে মুখে আধে ঘনিয়ে আসলো। কপাল চুলকে আমতা করে বলে, জি আসলে আপনার প্রশ্নটা বুঝলাম না। লোকটা স্বাভাবিক কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করে, তরুপ নিজ মনে শক্তি সঞ্চয় করে বুদ্ধির জোরে বলে, For your kind information, my wife is pregnant. She is retired for this position. That's why I am the boss. লোকটার প্রতি তীব্র রাগ পাচ্ছে তরুবের। সীমান্ত পরিমাণ রাগ নিয়ন্ত্রণ করে সে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন সে আমার বউ। স্বামী থাকতে বউ কেন কষ্ট করবে? কথাটা তরুবের রাগে জ্বলন্ত ঘি ঢালো। হাত মুষ্টিবদ্ধ করে সে চোরা চোখে আশপাশ তাকালো। তার গার্ডদের দেখে ইশারায় সে সাংবাদিককে থামানোর ইঙ্গিত করে। তারা তৎক্ষণাৎ রাস্তা খালি করতে উদ্যত হয়ে পড়ে। এর মাঝে সে সাংবাদিক তৎক্ষণাৎ দৃশ্যপট লাইভ করে সেই কথাময় ভিডিও ভাইরাল করে দিল। লাইভ শেষ হতেই সে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তরুপ হতভম্ব। সে এসেছিল মিডিয়ায় তার সুনাম ছড়ানোর জন্য, কিন্তু একই কেমনে গোপন কথাটা ছড়ালো সবখানে। গার্ড তাকে ঠেলে নিরাপদে কেবিন অবধি নিয়ে ছাড়ে। তরুপ পাগল প্রায় হয়ে তার বাবাকে কল দেয়। তার বাবা মফিজ রহমান তখন নতুন গার্ল ক্লাব বানানোর পরিকল্পনা করছিলেন, যে ক্লাবতে দেশি বিদেশি মেয়েদের সেল করতে সুবিধা পান। আশঙ্কিক ছেলের কল পেয়ে ফোন ধরলেন। বাবা সর্বনাশ হয়ে গেছে, আমার ওয়াইফকে খুঁজছে মিডিয়া। এখন কি করব? আমি তো ফেসে যাব। তাকে তো কোমার মধ্যে ফেলে রেখেছি। তার হুঁশ আসার কোনো দিক দিশা নেই। মফিজ রহমান শুনে কপাল চেপে তার ছেলের বোকামিতে বলে উঠলেন, আরে বাপ, তুই নিজে এক্সপার্ট, তোকে জাস্ট আমি ইঙ্গিত করছি, বাকিটা তুই তোর সাধ্য মতন করে ফেলতে পারবি তা আমার জানা আছে। তরুপ কিছুটা শান্ত হলো। মিডিয়ার খবরাখবর খুব বাজে পরিস্থিতি স্বীকার করে দেয় তাকে। সেক্ষেত্রে খুব দুর্বলতা প্রকাশ পায় তার মাঝে। বাবার কথায় সে সাহস পেল। মফিজ রহমান শুধু বলেন, তোর গার্লফ্রেন্ডের কি খবর? আজকাল তাকে দেখা যায় না কেন?
কতটুকু যথেষ্ট ছিল তুরবের মস্তিষ্কে প্রভাব ফেলতে। চট করে বাবার কথার অর্থ বুঝে গেল, তার মাথায় বুদ্ধি আটে। সে বাঘে সে তার বাবাকে বলে, থ্যাংক ইউ ড্যাড, ইউ আর দ্য বেস্ট। মফিজ রহমান তৃপ্তির হেসে বলে, অল দ্য বেস্ট মাই সন। তিনি ফোন রাখতে তরুপ তার বর্তমান সঙ্গিনী শ্যামলীর নম্বরে কল লাগালো। শ্যামলী এই মুহূর্তে তার বান্ধবীদের সাথে মজা মস্তির মধ্যে এটে আছে, বিদায় তাকে কলে না পেয়ে শ্যামলীর মায়ের কাছে কল দিল সে। হাসিন পাচারি করছে, তার সামনে তার মাথাকে রাগারাগি করার সুরাহা পাচ্ছে না। শ্রেয়া ইফজিন কটমটের ছেলের বাহু ধরে টেনে বিছানার উপর বসালেন, তার গাল ধরে চোখাচুকি করে বলেন, আর কতটা দিন অপেক্ষা করতে হবে বলতে পারিস? রাগ কি শুধু তোরই আছে? আমার কি ইচ্ছে হয় না ছেলের মুখ থেকে মা ডাক শোনার? কে তোকে সেইখানে যুক্ত হতে বলেছিল বল? কেন যোগ দিলি সেখানে? দেশের শান্তি নিস্তেজ হয়ে যাচ্ছে, তুই গেলে তোর পথ হারাবি, সাথে এক মাথা সন্তানও। হাসিন অপলক চেয়ে আছে তার মায়ের দিকে। মায়ের কথায় তার পরম সিনের হাত জোড়া আঁকড়ে ধরে আলতো করে চুমে খেলো, হাতের ইশারায় কি যেন ইঙ্গিত করলো। শ্রেয়া ইফজিন বুঝতে পারলেন ছেলের ইঙ্গিত, ফলে তিনি মলিন কণ্ঠে বলেন, তবে বাবা, এমন পরিস্থিতিতে কি তোর যাওয়া ঠিক হবে? তুই না হয় ছুটি নিয়ে নে। চোটকে মাথা নিয়ে না বোঝায় হাসিন। শ্রেয়া ইফজিন ছলছল চোখে বলেন, শেষমেশ মায়ের কথা অমান্য করছিস? মনে রাখিস, তুই গেলে আমি অন্যের এক দানাও মুখে নেব না। হাসিন রেগে উঠে দাঁড়ায়, কপালে দুহাত চেপে জোরে জোরে দম ছাড়ল, শান্ত করলো নিজেকে। মায়ের কাঁধ ধরে পুনরায় ইঙ্গিত দেয়। এবার যেন শ্রেয়া ইফজিন এর মুখে হাসি ফুটলো। তিনি ছেলের কপালে চুমু এঁকে বলেন, এই তো আমার সোনা ছেলে, তুই বস, আমি তোর জন্য রোস্ট রান্না করব। যাই, হ্যাঁ, রান্না হলে খেতে ডাকবো। হাসিন মৃদু হেসে মাথা নাড়ল। শ্রেয়া ইফজিন খোশমনে রুম থেকে চলে গেলেন, সাথেই হাসিন আসিফকে মেসেজ করে দেয়, ওই দেবনাথ মুখ খুলেছে কি? অপর পাশে দেবনাথকে উত্তম মাধ্যম দিতে ব্যস্ত আসিফ। একটু পরপর জিরে পুনরায় টর্চার করছে, কিন্তু দেবনাথ মুখ খুলতে নারাজ। অর্ধসত্য প্রকাশ করলেও পুরোপুরি সত্য প্রকাশ করেনি। কনস্টেবলের হাত থেকে পানির বোতল নিয়ে বোতলের ঢাকনা খুলে নিজের মুখের উপর পানির ছাপটা দিল সে। দম ফেলে চেয়ারে গা হেলিয়ে একধানে দেবনাথের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখনো হাসিনের সেই ইঙ্গিত ভাসছে, যে দৃশ্যে এই হারামজাদা কোথাকার তার হবু জানের দিকে কুদৃষ্টি কুশীলতা বর্ণনা করে হরণ করেছিল। যেই হাত দিয়ে তার জানের উপর ছোঁয়া দিয়েছিল, সেই হাতের দিকে গভীর দৃষ্টিতে নজর দেয় আসিফ। ভালো সে স্বীকারোক্তি দিতে পারে না নিজের প্রণয়ের অনুভূতি নিয়ে, তাই বলে কি হাতছাড়া করবে কখনো? অথবা বেখেয়ালে ফেলে রাখবে সে? তার মনোধ্যান যার উপর আবদ্ধ, তার উপর হালকা আঁচেলেও সে আজদাও ব্যক্তিকে চন্নছাড়া বানিয়ে ছাড়ার মতো ক্ষমতা রাখে আসিফ। দুহাতে কিউব বক্স নিয়ে ঘুরিয়ে চলেছে। দেবনাথ মদখোরের মতো টলছে। উত্তম মাধ্যম যে একটাও বৃথা যায়নি, সেই কারণে হঠাৎ ফোনের ভাইব্রেশনে ধ্যান দিল সেই দিকে। কিউব বক্সটি রেখে ফোন হাতে নিতেই দেখলো হাসিনের মেসেজ। হতার সময় ইমোজের সাথে নৌলিকে পাঠালো। হামজা থরথরিয়ে কাঁপছে। তার ছোট ভাই কোনোভাবে তার জখম দেখে ফেলেনি তো? সে ভীতি চিন্তা নিয়ে ভাইয়ের সামনে আতঙ্ক চোখে তাকিয়ে আছে। হাসিন সন্দেহের দৃষ্টিতে নিজ বোনের দিকে তাকিয়ে আছে। এক পলক ড্রয়িং রুমে সোফায় বসে থাকা জামিলকে দেখে নিল। লোকটাকে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু তার বোনকে কেন অস্বাভাবিক লাগছে, এই ব্যাপারটা তার বুঝে আসছে না। হামজা ওনার মধ্যে নিজের জখময় হাত লুকিয়ে রেখেছে। আমতামতো করে কৃত্রিম হাসি চওড়া করে বলে, আজ আমি আর তোর দুলাভাই ঘুরতে বেরোবো, তাই না জি? জামিল শুনে রেগে পেছন ফিরতেই চমকে যায়। তার শালক তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে রুহু কেঁপে ওঠে তার। হামজার কথাই বুঝলো তাকে বাঁচানোর প্রতিক্রিয়া। বিদেশেও তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা বিকেলেই বের হব ওয়াইফ। তোমার ফেভারিট রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও যাবো, কেমন? হামজা মৃদু হাসলো। পরক্ষণে ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে। হাসিন বোন আর জামিকে কিছু বলল না। বোনের পাশ কেটে মুক্তির রুমের দিকে অগ্রসর হলো। এদিকে জোরে সোরে স্বস্তির শ্বাস নিল হামজা। জামিল চট করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এতে কোনো ভালোবাসার স্পর্শ নেই, বরং পৈশাচিকতা জড়িয়ে আছে। বইয়ের কানে কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলে, থ্যাঙ্কস ওয়াইফ, এজন্যই আমি তোমাকে এত ভালোবাসি। না। হামজা চুলের ভাঁজে ঘন চুম্বন দিয়ে ধাক্কা দিয়ে ছেড়ে দিল। সে অসহায় নজরে স্বামীর দিকে চেয়ে আছে। ইয়ানা পেটে হাত দিয়ে পুরো দৃশ্য পর্যবেক্ষণ করছে। জামিল নামক লোকটা চলে যেতে সে ছুটে এসে হামজার বাহু চেপে ধরে রুমে টেনে আনলো। দরজা বন্ধ হওয়ার জন্য ধাক্কা দেয়, কিন্তু দরজা বন্ধ হয় না, ভিড়িয়ে যায় শুধু। হামজা ইয়ানার কাণ্ডে ভুরকুচকে তার গালে আলতো স্পর্শ করে জিজ্ঞেস করে, কিছু খাবি নাকি? কিছু লাগবে?
কেন পেটে ব্যথা করতেছে? কি লাগবে বল আমাকে। হামজার আদরি জিজ্ঞাসা শুনে চোখ মুখে এক প্রকার লাল করে ইয়ানা খুবই শান্ত কণ্ঠে আওড়ায়, ওই ইতর কি তোমাকে মেরেছে আপু? কথাটা হামজার শ্রবণে যেতেই ঘাবড়ানো দৃষ্টিতে তাকায়। চোরামুখ করে মাথা ডানে বা মেনেরে না বোঝায় ইয়ানা তার আড়ি আঙ্গুল দেখিয়ে বলে, মিথ্যে বলা ভালো না আপু, ছোটদের সামনে মিথ্যে বলতে নেই। বলো তোমাকে মেরেছে তাই না? হামজা বিপাকে পড়ে গেল। ঠোঁট কামড়ে বহু কষ্টে কান্না আটকে রেখেছে সে। যন্ত্রণায় তার জখমময় স্থানে বোধহয় ফসকা অব্দি পড়ে গিয়েছে, তবু সে দেখার মতো সময় সুযোগ পাচ্ছে না। ইয়ানার পত্রিকায় হামজা কান্না আটকে রাখতে পারল না। ফুটফুটে কন্যা নাই জড়িয়ে ধরে কেঁদে দিল, তবে সেই কান্নায় কোনো শব্দ অব্দি নেই, যে কান্নাকে নিরীহ কান্না বলে। ইয়ানা তার আপু সমতুল্য হামজার কান্না দেখে সেও ঠোঁট উল্টে কান্নামাখা কণ্ঠে বলে, আপু তুমি কেঁদো না, আমি আর আড়ি করব না তোমার সাথে। তুমি খুব ভালো, ওই ইতরটা খারাপ, তোমাকে মারছে না, দেখবে সেও মায়ের খাবে। এত এত মায়ের খেয়ে এসে বউ বউ করবে, তখন না আমি তোমাকে আলমারির ভেতর লুকায় রাখবো, তখন দেখবা ইতর বেয়াদবের উচিত শিক্ষা হবে। স্বামী নামে অকপটে রাগ মিশ্রিত কথাগুলো শুনে মাথা নুইয়ে নিল হামজা। নারীরা স্বামী ভক্ত পূর্বপুরুষের সময়কাল থেকেই, তবে বর্তমান সময়ে যত উন্নত হোক না কেন তার পণয়ে তো কোনো দোষ নেই। তাহলে তার কপালে কেন অত্যাচারিত হওয়াটা লিখে আছে? ইয়ানা হামজাকে মলিন রূপে দেখে ঢং করে, বাচ্চা বের হচ্ছে বলে তার কোলে ঢলে পড়ে। তৎক্ষণাৎ হামজা বিচলিত হয়ে ধরে ফেল। ক্ষণিকের মধ্যেই দুঃখ ফুলে চিন্তিত নজরে তাকায় মেয়েটার দিকে। ইয়ানা এক চোখ নিভি নিভু খুলে হামজাকে পরখ করে সে দেখে অবাক। আমতা আমতা করে ইয়ানার গাল ধরে জিজ্ঞেস করে, তো তুমি ঠিক আছো? কি হয়েছে এখন? কেমনে বাচ্চা বের হবে? আরো মাসখানেক সময় আছে। বোকা বানানো হচ্ছে আমাকে, তাই না? এই নাও সুরসুরি দেয়। বড় বোনের সাথে ফাজলামি। কথা চলে পরপর সুরসুরি দিতে লাগলো ইয়ানার কোমরে। বগলে এসে সেও কিলকিলিয়ে হেসে যাচ্ছে। হামজাও হেসে বলছে, বড় বোনের সাথে ফাজলামি না, এবার ঠেলা সামলাও। সুরসুরি দেওয়ার মাঝে রুমের দরজায় ঠকঠক আওয়াজ হয়। দুজনেই থেমে যায়। ইয়ানা আলতো হেসে হামজাকে ছালো। হামজা গিয়ে দরজার হ্যান্ডেলে হাত রাখার পূর্বেই হতবাক হয়ে যায়। দরজায় ভিড়িয়ে রাখা, তার অর্থ কেউ কি তবে তাদের কথা শুনছিল? ইয়ানার মনে পড়ে দরজা খোলা আছে, বিদায় সেও কথাটা আওড়ায়। শুনে ঘরের মধ্যে দরজা খুলল। সামনে গম্ভীর চোখে তাকিয়ে আছে হাসিন। কলিজা মুচড়ে ওঠে হামজার। হাসিন কিছু শুনল না তো এই ভেবে ইয়ানা থেকে দেখে মুখ ফুলিয়ে বলে, খচ্চর কচ্ছপ কোনখানকার, আমাকে কোলের উপর বসে রেখে দেখিস না বাচ্চা দুটো জ্বালায়। ইয়ানা পেটে হাত রেখে তার বাচ্চাদের কাছে অভিযোগ দেয়। হাসিন কপাল চাপড়ে রুমের বাইর থেকে চলে যায়। সে এসেছিল কিসের জন্য সেটাই সে ভুলে গেল পাগলের কথাবার্তা শুনে। হামজা মিটমিটে হাসলো ভাইয়ের বেহাল দশা দেখে। সে ইয়ানার কাছে গিয়ে বসে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাই থাকে, মনে মনে আওড়ায়, তুমি কত অবুঝ ইয়ানা, বাচ্চা নিয়ে নিজেই সংগ্রাম করছো, অথচ তার খবর অবধি তোমার নেই। তুমি একলা বাচ্চা নিতে উতলে আছো, অথচ তোমার মানসিক ভারসাম্যতা নুয়ে আছে। আচ্ছা, যেদিন তুমি সুস্থ হবে সেদিন নিজের বাচ্চাদের চিনবে তো? এইভাবে হামজার মায়া লাগে। এমন ঘটনা অহরহ। সুস্থ হতে মানুষ আপনকেই ভুলে যায়। হামজা ইয়ানার জন্য ফুডস আনতে গেল। ইয়ানা মুখ ফিরিয়ে বলে, সবার খালি কাজ আছে, আমার কেন কোনো কাজ থাকে না? আজকে গিয়ে মায়ের পা মালিশ করব, বাসন কোসন মাজবো, চুলায় আগুন জ্বালিয়ে রান্না করব, তার জলসার মধ্যে ওই কিরণকে অনুসরণ করব। হাসিন হাতে ওষুধের প্যাকেট নিয়ে ইয়ানার কাছে এসেছে পুনরায়। ইয়ানার কথা শুনে তার মাথা ঘুরে উঠল। এমনিতে সে মেন্টাল, তার উপর যদি স্টার জলসার মতো অভিনেত্রী হয়ে যায় তবে এই বাড়িতে তাদের আর থাকতে হবে না। মেন্টাল হাসপাতালে নিজেদের জন্য সিট বুকিং দেওয়া লাগবে। মাথা চাপড়ে হাসিন মুক্তিকে মেসেজ পাঠালো। মুক্তি সাজুগুজু করছিল, আজ সে তার বান্ধবীদের সঙ্গে ট্রিপে যাবে। তার সঙ্গে অবশ্য হাসিন ভাইকেও নেবে বলেছে। বিদেশে ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সময় মোবাইলে আননোন নাম্বার দিয়ে মেসেজ আসে। মুক্তি ভুরু বাঁকিয়ে পাত্তা দিল না। পুনরায় আসে। এক এক মেসেজ আসায় বিরক্তির মুখ করে ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে চোখ দিতে রেগে যায় সে। হেই প্রাণের দুশ্মনের বোন, কেমন আছো? হেই মেসেজ দেখছো না কেন? হেই চোখে কি ছানা পড়েছে? হেই ছানা না পড়লেও আমার বরদয়ে পড়ে যাবে, চিন্তা করো না। তখন আমি এসে সোজা তোমার চোখে ফুক মেরে দেব। ফুক মারা ভান করে থুতু পড়লে নট মাই ফল্ট। হেই এত অ্যাটিটিউড কারে দেখাচ্ছ? চিনো না আমি কে?
এই বজ্জাত মহিলা, মেসেজ দেখোনি এখনো? না হয় বাসায় গিয়ে চুম্মাচাটি করে নেব। আমার রাগ তো মারামারি করার জন্য না, চুম্মাচাটি করার জন্য। ইস, তখন তুমি লজ্জায় যখন আমার বুকে এসে ঢলে পড়বে, সে সময় নষ্ট না করেই বিয়ের আগেই বাপ হওয়ার প্রসেসিং করে ফেলবো। মেসেজ পড়ে মুক্তির মাথা ঘুরে উঠল। নিজের মাথা ছেড়ে মেসেজগুলো রিপ্লাই না করে দাঁতে দাঁত চেপে ব্লক মেরে দিল। বিড়বিড় করে পাভার্ট পয় ওয়ান্স বলে আখ্যায়িত করে আসিফকে। আসিফ ব্লক খেয়ে মুখ ফুলে মুক্তিকে মনে মনে বকল কয়েক মুহূর্ত। পরক্ষণে আদুরি চিন্তা করে শার্টের ভেতর মুখ গুজে লাজুক হাসতে লাগে। কনস্টেবলগুলো তাদের স্যারের কাণ্ড কারখানা দেখে একে অপরের দিকে চাউচিই করে। দুজন কনস্টেবল চোরা মুখ করে কানে কানে ফিসফিসিয়ে বলে, স্যার কি তবে কেস সামলানোর আগে পাগল হয়ে গেলে? বুঝছি না তো, ওনাকে দেখে মনে হচ্ছে স্যার খুব মোড়ে আছেন। জিজ্ঞেস করবো একবার, চাকরি খনের ইচ্ছা আছে নাকি রে তোর? চুপচাপ কামে মন দে। হাসিন মুক্তির রুমে গিয়ে তাকে অর্ধশ্বাস থেকে টেনে ইয়ানার কাছে এনে বসিয়ে দেয়। ইয়ানা থতমত খেয়ে যায়। সেই মুহূর্তে সুরাই ইবজিন আর হামজার এলো। তাদের হাতে ট্রে, নানান পদের খাবার এনেছে তারা। সুরাইয়া ইবজিন ইয়ানার বিপরীত পাশে বসে বাটিতে খাবার বাড়তে লাগলেন। হামজা তার মধ্যে হেলদি বাদামের দুধ খাইয়ে দিল। ইয়ানার মজাও লাগলো বেশ, তবে মশলাযুক্ত তরকারি গন্ধে ইয়ানার গা গুলিয়ে এলো। লজ্জা পাচ্ছে সে, মুখ আটকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তরকারির দিকে। দেখতে সুস্বাদু আর মজাদার হবে বুঝে যাচ্ছে, তবে প্রেগনেন্সির সময় মশলাইন খেতে ইচ্ছে করছে না ইয়ানার। মুখ উল্টে মুক্তির বাহু ডোরে হাত ডুবিয়ে তার কাঁধে মুখ লুকালো। দেখে তারা কিছুটা নম্র দৃষ্টি বুলায়। হাসিন মুক্তিকে হাতের ইশারায় ইঙ্গিত দিতে বলে, ওরে বল কি হয়েছে, মশলাযুক্ত তরকারি খেতে পারবে না? মুক্তি মাথা নেড়ে সেটাই বলে। শুনে ইয়ানা মাথা নেড়ে না বোঝায়। তখনই সুরাই ইবজিন বাটিটা ছেলের দিকে এগিয়ে দিয়ে বলে, নে এটা তুই খেয়ে নে, আমি ইনায়া মামুনিকে মশলাহীন দেই। ইয়ানা এবার খোশ মেজাজে খেতে লাগে। মুক্তি সব ঠিক দেখে হাসিনকে জিজ্ঞেস করে, ভাই যাবি না? আমার ফ্রেন্ডস অপেক্ষা করছে। হাসিনের কেন যেন যেতে ইচ্ছে করছে না। এত বড় বাড়িতে মা বোনের কাছে অপরিচিত ও নয় অর্ধপাগলি মেয়ে একটাকে রেখে যেতে। তার মা আর বড় বোন ইয়ানার সাথে পূর্ব পরিচিত নয়, শুধু কয়েকদিন হলো তাদের দেখা হয়েছে। সে আর মুক্তি তো ইয়ানার পাগলাটে ধরন সম্পর্কে জানে। যদি তার পাগলাটে ভাব চলে আসে তবে কি তারা তাকে সামলাতে পারবে? বিষয়টা হাসিনের মাথায় ঘুরপাক খাচ্ছে। মুক্তিকে তার ফ্রেন্ডস কল দেয় 1-2-1। সে পুনরায় তার ভাইকে তাড়া দিল। ইয়ানা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুক্তিকে প্রথমে খেয়াল না করলেও এই মুহূর্তে তার সাজসজ্জা দেখে ইয়ানা হাততালি দিয়ে বলে, ওয়াও ওয়াও, মুক্তিকে অনেক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সুইটি। মুক্তি ইয়ানার গাল টেনে আদর দিল। হাসিন মুক্তির হাত টেনে তাদের পাশ থেকে কিছুটা দূরে এনে দাঁড় করায়। মুক্তি ভাইকে পেরেশান দেখে প্রশ্ন করে, কি হলো ভাই, তুই টেনশন নিচ্ছিস কেন? হাসিন হাতের ইশারায় বুঝালো। মুক্তির মুখ মলিন হয়ে গেল। তার ভাই নিষেধ করেছে। এতে মনক্ষুণ্ণ হয়ে রুম থেকে চলে যায় সে। ইয়ানা দেখে বিরাট গলায় হাসিনকে বলে, ছি ছি, পচা ভাই বোনকে কাদায়, তুই একটা হাবা গোবা ছেলে। হাসিন রেগে একবার তাকিয়ে বোনের কথা চিন্তা করে তপ্ত শ্বাস ফেলে তার রুমের দিকে অগ্রসর হয়। মুক্তিকে আয়নার সামনে উদাসীন বসে থাকতে দেখে তাকে হাততালিতে দৃষ্টি আকর্ষণ করে। মুক্তি পাত্তা দেয় না। হাসিনও পুনরায় করে এতে মুক্তি নজর দেয়। হাসিন আসার জন্য ইঙ্গিত করতে মুক্তিও খোশ মনে ব্যাগ হাতে নিয়ে ভাইয়ের সাথে বের হলো। তরুপ গাড়ি নিয়ে মাউন্টেন নাইট ওয়ার্ল্ডে চলে এলো। সেখানে নাচ গানের আসর বসেছে সন্ধ্যা থেকে। শ্যামলীকে তার মায়ে সেই জায়গায় পাঠিয়েছে মাইন্ড রিফ্রেশের জন্য। শ্যামলী শর্ট টপস পরিহিত অবস্থায় স্টেজের মাঝে নিজের বান্ধবীদের সাথে দাঁড়িয়ে নাচ করছে, হাতে 1 গ্লাস অফ ওয়াইন। সেখানে নানান বিজনেসম্যানদের দৃষ্টি আকর্ষণ করছে শ্যামলীর কোমর দোলানো নাচে। বারবার হার্টবিট মিস করছে শ্যামলীর কোমরের দিকে নজর রেখে। একজন তো চোরা গলেই বলে ফেল, দিস গার্ল ইজ সো হট, ক্যান হিট দ্য বেড ওয়েল ব্রো? ইয়েস, বাট উই ক্যান ডু এনিথিং, শি ইজ তরুপস গার্লফ্রেন্ড। হোয়াট? তুরু গার্লফ্রেন্ড? ও, হু ব্রো ক্যান এনজয় অল নাইট? শ্যামলীর বান্ধবীরা এসব শুনে তাকে জানায়। এতে মোটো অস্বস্তি বোধ করলো না শ্যামলী, বরং এটা কালচার বলেই চালিয়ে দিল। তোর ভেতর এসে এদিক ওদিক নজর বোলায়। সব ব্রিটিশ চেয়ারার মেয়ের মাঝে তার গার্লফ্রেন্ডকে পর করছে। তখনই শ্যামলীর রূপখানা তার চোখে ধরা পড়ে। মৃদু হেসে পকেটে হাত গুজে তার নিকট এগোয়। সামনে গিয়ে শ্যামলীর রূপখানা দেখে সে বিমোহিত হয়ে পড়ল।
চোখের ভেতর কথা গিলে ফেলেছে। তার মন চাইছে এখনই শ্যামলীর আকর্ষণীয় বদনখানা আঁকড়ে শরীর মিলিয়ে দিতে, তাহলে সে তার ইচ্ছেকে অপূর্ণ কেন রাখবে? সময়টাও যদি বিমোহিত হয়ে, তবে গলদ কাজ করতে ক্ষতি কিসের? এসব তো তার আর শ্যামলীর কাছে কমন ব্যাপার স্যাপার। শ্যামলীর বান্ধবীদের ইশারায় চলে যেতে ইঙ্গিত করে তরুপ। তার মিটমিটে হেসে সরে পড়ল। শ্যামলীর কোমরে মৃদু স্পর্শ করে তার স্পর্শকাতর অংশে হাতের ছোঁয়া দেয়। সে কেঁপে উঠল তার মন পুরুষের স্পর্শে। তার দিক ফিরে গলা আঁকড়ে ধরে ওষ্ঠজোড়া মিলিয়ে দেয়। তরুপ নেশাবোধ হয়ে শ্যামলীকে দেওয়ালের সঙ্গে লাগিয়ে গভীর সুখের আহুতি দিতে লাগলো। তখনই তার বন্ধ নিভু চোখজোড়া এক মেয়ের উপর পড়ে। মেয়েটার চাহনি, পোশাকের ধরন দেখে ওয়েস্টার্ন মেয়ে মনে হচ্ছে। এমনকি চেহারার দিক দিয়ে মেয়েটা কম নয়। শ্যামলীকে ঘুরিয়ে তোর ইচ্ছাকৃত নিজের চাহনির পথ সুবিধে করলো। মেয়েটার জিরো ফিগার স্পষ্ট, কেননা সে শার্টের মতো টপসের ভেতরে লং কুর্তি পড়ছে। দেশি ও বিদেশি ভাবখানা বিদ্যমান, তবে দেশি নারীর স্বাদ অমিত বলে কথা। তোর বাঘে সে শ্যামলীর ওষ্ঠ ছেড়ে তার কানে কাছে ওষ্ঠ এলিয়ে বলে, ইউ উইল বি মাই ওয়াইফ সুন বেব, গেট রেডি। আমরা 3 মাস পরে বিয়ে করে ফেলবো, তখন আমার লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে, কিন্তু তার আগে তোমাকে আমার লাগবে একটা জরুরি কাজে। শ্যামলী তরুপের স্পর্শে উন্মাদনায় ভুগছে বিধে সে তার সব কথা শুনতে রাজি। তবে এই মুহূর্তে তার গভীর থেকে গভীরতর স্পর্শ দরকার। সে তরুপকে চায়। তার পুরুষের সাথে নিজের মেয়েলি অঙ্গ প্রত্যঙ্গকে লাগিয়ে নেশাক্ত গলায় বলে, প্লিজ গিভ মি মাই লাভ। তরুপ এক পলক সে ওয়েস্টার্ন মেয়ের দিকে তাকিয়ে শ্যামলীকে কোলে তুলে পার্সোনাল রুমের দিকে এগোয়। হাসেন বিষয়টা দেখে মনে মনে ছিপ হলো। তার বোনের জন্য সে এই জায়গায় এসেছে, না হলে এমন অস্বস্তিকর পরিবেশে আসার কোনো ইচ্ছেই নেই তার। চট করে কোথা থেকে তার পিঠে মৃদু চাপড় পড়ে। সে ব্যথায় চোখ বুজে পিছনে ফিতেই ঠাস করে মারে। বেচার আসিফ গালে হাত রেখে তার শত্রুর দিকে তাকিয়ে বলে, ওই কুত্তা, আমার গাল কি তোর সরকারি সম্পত্তি পাইছিস? যখন মন চাচ্ছে তখন চর মারছিস। আরে আমি যে একজন পুলিশ অফিসার, সেই চিন্তা করে অন্তত সম্মান তো দিতে পারিস, সেটাও দিস না। হারামি বাই। হাসিন মৃদু হেসে মেসেজ লিখে পাঠায়। হাসিন ভুরু কুচকে মোবাইলে স্ক্রিনে টাচ করে দেখে। হাসিন লিখে পাঠিয়েছে, মাদা ফুট। আসিফ গাল ফুলিয়ে মুক্তির দিকে তাকাতে বেহুশ হওয়ার মতো অবস্থা। তাকে হাসিনি ডেকেছে মুক্তির কথা বলে, তাই তো ছেলেটা এত সুটপুট পরে হা করে তার বোনের দিকে তাকিয়ে আছে। মুক্তি তার বান্ধবীর সাথে কথা বলার মাঝে হুট করে তার নজরকে আসিফের দিকে আটকে যায়। কিঞ্চিত মুহূর্তে তাকিয়ে অশ্রুচারা ভিজিয়ে পুনরায় কথা বলতে মগ্ন হয়ে পড়ে। তুর্বের লোমশ মুখে ঘামাক্ত মুখশ্রী মাখোমাখোভাবে লেলাচ্ছে শ্যামলী। হবু বইয়ের আহ্লাদ দেখে সেও হাত বুলিয়ে দিচ্ছে তার পিঠের মধ্যে। দুজন প্রায় অনেকক্ষণ যাবৎ একসঙ্গে মস্তি করেছে। এর মাঝে তাদের রুমে স্পেসিফিকভাবে লাঞ্চের ব্যবস্থা স্বরূপ স্টাফ দ্বারা খাবার পাঠানো হয়েছে। নাস্তা করার মাঝেও দুজনের আকর্ষণীয়তা স্পর্শতা শেষ হয়নি। শ্যামলী তো পারছে না এক মুহূর্তে তার নিচে শুয়ে থাকা যুবককে বুকের কাছে পিষে ফেলতে। হঠাৎ তার কিছু একটা মাথায় আসতে সে তুরবে চুলের উপর হাত চালিয়ে মোহময় গলেই বলে, আচ্ছা জান, তোমার বউয়ের খোঁজ খবর রাখছো না যে? তার মাকে নিয়ে পড়ে আছো, কিন্তু তোমার বউ যে সে তো কোথাও না কোথাও মরে পচে গলে আছে। উফ জান, রোমান্টিক টাইমে কোন কুমের নাম মুখে নিলে? তাকে কি আমি কখনো তোমার চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি বলো? শ্যামলী প্রশান্তি হেসে তুর্বের বুকে ফট করে একটা চুমু দেয়। এতে তুর্ব কম না, সেও পাল্টা করে ক্রমান্বয়ে মেয়েটাকে দুর্বল করে দেয়। শ্যামলী আগুনের তৃষ্ণা মেটানোর জন্য উদ্গ্রীব হয়ে গেল। বুকের উপর থেকে কাঁথা সরিয়ে সে তুর্বকে টেনে তার উপর চড়িয়ে নেয়। দুজন পুনরায় লেগে পড়ে তাদের মাদকময় আদিম খেলায়। হাসিমের ধাক্কানোতে কোনো কাজ হলো না। আসিফ হা করে সেই মুক্তির দিকে তাকিয়ে আছে। এখনো অবধি তার ধ্যান ফেরে না। হাসিন বিকৃত মুখ করে ঠাস করে একটা চর লাগায়। আসিফ হক চোখে এপাশ ওপাশ তাকায়। দেখে হাসিন সহ সকলের দৃষ্টি তার উপর। হাসিন কপাল চুলকে মুক্তিকে ইশারায় কিছু বোঝায়, তাই সে হেসে হেসে সবাইকে এনজয় করতে বলে। হাসিন আসিফের ঘাড় চেপে কিছুক্ষণ ধাক্কিয়ে মালু ইচ্ছে মতো। আসিফ বেচারা আহ আহ করতেই থেকে হাসিনের থেকে নিজেকে ছুটায়। আসিফকে ইশরায় ফোন দেখতে ইঙ্গিত দেয়। আসিফ মুখ ফুলিয়ে বলে, আজ আমি ফোন তো আনি নাই। হাসিন চোখটা শুরু করে ভুরু নাড়ে। আসিফও দেখো না দেখার ভান করে বলে, আমি কিছু জানি না, তোর মনোব্রত ভেঙে কথা বল, না হলে আমি ভাই ফোনের স্ক্রিন দেখে চোখ নষ্ট করতে চাচ্ছি না।
হাসিন কম যায় না, ইশারায় বোঝাই কিছু একটা ইঙ্গিত করে। বেচারা না সইতে পারছে না বলতে পারছে, মাথা নেড়ে ফোন হাতে নেয়। তার ফোনে পূর্বে মেসেজ করে রেখেছে হাসিন। তোর কি মনে হয় ইয়ানা কি আসলে মানসিকভাবে অস্বাভাবিক, নাকি কোনো গরমিল আছে কোথাও? হাসিনের মেসেজ আতঙ্কিত ভাব না থাকলেও চিন্তা জড়িত। আসিফ কপাল কুঁচকে বলে, দেখ ভাই, মেয়েটার যেখানে নিজের নামও মনে নাই সেখানে তার কিছু করার ক্ষমতা থাকবে বলে মনে হয় না, আর বিশেষ করে সে প্রেগনেন্ট ব্রো। হাসিন মাথা নেড়ে নেতিবাচক ধারণা পোষণ করে। সে আসিফকে পুনরায় মেসেজ করে, না, সে আমাদের হয়তো অস্বাভাবিক দেখাচ্ছে, আসলে সে কোনো চাল চালাচ্ছে আমাদের সঙ্গে, কিন্তু সেটা কি? জামিল অনেকক্ষণ যাবৎ ইয়ানার রুমের বাহিরে হাঁটাচলা করছে। ইয়ানার সঙ্গে গল্পে মজাছে হামজা। সে আসলে ইয়ানার সঙ্গ দিতে নয়, বরং ইয়ানাকে এক রাক্ষস থেকে রক্ষা করার সহিতে অপেক্ষা করছে। রাক্ষসটা যেন ঘুমিয়ে পড়ে, তবে এক পলক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, ছায়া দেখা যাচ্ছে এখনো। ইয়ানা মুখ ফুলিয়ে বলে, ধ্যাৎ, তোমার সাথে আরই যাও, কথা নাই। আমার কথায় তোমার মন নেই, আমি খেলবো না, যাও গিয়ে ঘুমাও। হামজা ইতস্তত হয়ে বলে, আমি তোমার সাথে ঘুমাই আজ? ইয়ানা খুশিতে গদগদ করে বলে, হ্যাঁ ঘুমাও না, আমার একা ভয় লাগে, তুমি থাকলে আমার সুন্দর ঘুম আসবে, বেবিরাও ঘুমাই থাকবে। হামজা মিলান হাসে। শ্রেয়া ইফজিন খাবারের আয়োজন করে ইয়ানার রুমের কাছে গেলেন। জামিলকে ভেতরে উকি ঝুঁকি মারতে দেখে রেগে যান প্রচুর। তৎক্ষণাৎ তাকে ধরে পিছু টেনে চড় লাগাই জোরে। জামিল রেগে মেগে বলে, আপনার সাহস তো কম নয়, আমাকে চড় মেরেছেন। এই চড়ের কিমত আপনার মেয়ে চুকিয়ে দেবে। গুলি দেখিয়ে নিজের শাশুড়িকে শাসিয়ে জামিল গালে হাত বোলাতে সেখান থেকে চলে যায়। একেবারে বাড়ি থেকে অবধি বেরিয়ে যায়। শ্রেয়া ইফজিন স্বস্তি পেল। অন্তত পক্ষে এখন তার মেয়েরা শান্তিতে মহল ঘুরে বেড়াতে পারবে। তিনি রুমের ভেতর ঢুকেন, আহ্লাদ করে বলেন, মেয়েরা চলো আজ মহল ঘুরবো। হামজা আতঙ্কিত নজরে তাকায়। শ্রেয়া ইফজিন মুচকি এসে স্বস্তির আশ্বাস দেন মেয়েকে। হামজার বহুক্ষণ ধরে আটকে থাকা দম বেরিয়ে আসে। সেও মেয়ের সাথে তাল মিলিয়ে ইয়ানাকে বলে, চলো আজ তোমাকে আমরা বাড়ি ঘুরে দেখাবো। ইয়ানা বাচ্চাদের মতো ইয়ে ইয়ে বলে হাততালি দিতে লাগে। শ্রেয়া ইফজিন খেয়াল করেন ইয়ানার গালটা দিনকে দিন ফুলছে। মেয়েটার সুন্দরীতমা ধীরে ধীরে বেড়ে চলেছে। না জানে কত শকুনের নজর এই মেয়ের ওপর আছে, অথবা পড়তে পারে। তিনি চিন্তিত। যতদিন না মেয়েটার স্মৃতি ফিরে আসছে ততদিন তার মেয়েটাকে আগলে রাখবেন। দরকার পড়লে কুপুরুষকে কুপিয়ে হত্যা করতেও পিছুপা হবে না। মহলের আনাচে কানাচে চোখ বড় বড় করে তাকাচ্ছে ইয়ানা। জামিল কুত্তার জন্য সে মহলে এতদিন থেকেও ঘুরে অবধি দেখতে পায়নি। আজ মা আবদার করেই সেও উৎফুল্ল হয়ে ঘুরছে। তার পরনে লং ফ্রক, ম্যাক্সি টাইপ সাদা কালো রঙের ফ্রকটির মধ্যে মেয়েটার দুধে আলতা গায়ের রং ফুটে উঠেছে বেশ, যে কেউ মেয়েটার রূপের প্রেমে পড়তে বাধ্য। হামজা মাকে একধানে ইয়ানার দিকে তাকিয়ে থাকতে দেখে সে মায়ের কাছে গেল, তাকে জড়ায় ধরে বলে, মা তুমি কেন বেশি ভাবছো? দেখবে মেয়েটা খুব স্ট্রং হবে। সুরে ইফজিন মুচকি এসে হামজাকে ধরে ইয়ানার বাচ্চামি দেখাতে থাকে। জামিলের মতো তার দুজন নেশাখোর মদের মাল পাচারকারী বন্ধু আছে, যাদের কাছে মা বোন বলতে কেউ নেই। তারা দুজন জানে মেয়েদের শরীর মারাত্মক নেশা জড়িয়ে আছে। সেই নেশা আয়ত্তে করতে পারলেই তুমি পুরুষ, এমন ধারণা পোষণ করে রাখা পুরুষদের তো কুপিয়ে মারা উচিত। জামিলকে রাগান্বিত দেখে তারা হেসে বলে, কিরে দোষ, বইয়ের চর খেলি নাকি? জামিল দাঁতে দাঁত চেপে বলে, চুপ খানকির, নামও নিবি না আমার সামনে। তার ভাগ্যের প্রপার্টি হাতে পাচ্ছি না বলে আমি রেহাই পাচ্ছি না। দোষ, তোকে এক গাদে আইডিয়া দিই, তবুও তুই কোনোটাও কাজে লাগাস না। আমরা বা কি করতাম বল? আরে তোদের আইডিয়া তখন কাজে লাগাতে পারবো যখন খানকির ভাই মহলের বাইরে দূরে কোথাও যাবে। তার ভাই থাকার আমার ভয়ের ভিতর থাকতে হয়। ওমা, ভাই কি এখনো আছে? বলিসনি তো কখনো? কিরে ওই ভাতারে কে যেন কখনো তার পেশা নিয়ে কিছু শোনে নাই, মনে হয় আমাদের মতোই জুয়া খেলে। ললাটে কালো দাগ, কালো বর্ণের তার বন্ধু সন্দেহভাজন গলায় বলে, না দোষ, কোনো তো ঘাবলা আছে নিশ্চয়। তোর বউকে জিজ্ঞেস করে দেখিস, আমার থেকে লাগে সে কোনো ছোটখাটো কর্মী না কোনো বড় পদে আছে। দেখ, বালের পদে আছে। আমার কাছে ওই মহল ছাড়া আর কিছুই নেই। সবার কাছে প্রপার্টি ভাগ করা, তাই তারা জব না করেও আয়েশ কাটাচ্ছে দিনকাল। তবে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হলো তার ভাই বোবা। ভাই বোবা হলো, কিন্তু তার মস্তিষ্কের প্রখরতা ভুলে যাস নে।
কেঁপে ওঠে জামিল। তার বন্ধুর কথাই মনে পড়ে যায় তার সেই সময়ের কথা। জামিল মুখ বেঁধে থাকা অবস্থায় এক 8 বছরের কিশোরী মেয়ে, যার সবে শরীরের মধ্যে পরিবর্তন আসা আরম্ভ হচ্ছিল। চঞ্চল সে মেয়েটিকে রাস্তায় অপহরণ করে একটা ভাঙ্গা বিল্ডিংয়ে নিয়ে আসে। তার সঙ্গী ছিল এরা, অর্থাৎ তার জল্লাদ জানোয়ার বন্ধু দুটো। তার মিলে মেয়েটাকে পুরোপুরি উলঙ্গ করে ফেলে। মেয়েটার চিৎকার নেই মুখে, অথচ চোখ দিয়ে গড়াচ্ছিল অজস্র অশ্রু। তার কথা না বলার এই দিকটাই কাপুরুষদের মুখে ফুটিয়েছিল বিশ্রীর পৈশাচিক হাসি, যার মোহে তারা জিভ দিয়ে বারবার ঠোঁট মুছে লালা ফেলছিল, যেন তাদের সামনে সুস্বাদু খাবার রাখা তার মিলে হজম করবে, খুবলে খাবে। মেয়েটা বোবা হয়, সে হত্যা হওয়া মুরগি নাই মাটিতে পড়ে থেকে শরীরে জোর দিয়ে হাত দ্বারা মাটি দাপাচ্ছিল। বিনিময়ে তার তিনজন নিজেদের প্যান্টের চেন উন্মুক্ত করে মেলে দিতে নিজেদের নগ্নতা। কিন্তু কোথা থেকে পায়ের শব্দ আসায় তিনজন ভয় পেয়ে যায়, মেয়েটাকে ফেলে চলে যায়। তবে একজন আটকে পড়ে, সে আর কেউ নয়, জামিল নিজেই। তার ওয়ালেট মেয়েটা শক্তপোক্ত হাতে আঁকড়ে ধরেছিল। এত ক্ষেপে সে প্রহার করে মেয়েটার গালেও, তবে মেয়েটা ওয়ালেট ছাড়ে না। ভয়ে ভীতি হয়ে জামিল ঢোক গিলছিল, তখনই তার পেছন থেকে কেউ তার ঘাড় ধরে জোরে ঠেলে মাটিতে ফেলে দেয়, ঘুষি দিতে লাগে। সে হতভম্ব হয়ে তাকায়, যাকে দেখলো তাকে দেখে সে ভয়ে মুখ থেকে টু শব্দ করতে পারল না। স্বয়ং হাসিন তাকে আঘাতে জর্জরিত করতে ব্যস্ত হয়ে ওঠে। জামিল ভয়ে ছিল, কোনোভাবে সেও তার মুখ দেখাতে চাইছিল না। হাসিন কৌশলে ছেলেটার মুখোশ উন্মোচন করতেই হাত এগোলেই জামিল জোরে সরে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দেয় তাকে। হাসিন মেয়েটার কাছে পড়ে ব্যথা পায়, তবে তার উদ্দেশ্য ছেলেটাকে হাতে নাতে ধরা। বিদেয় সে তার পিছু নেয়। জামিল হাসিনকে ক্রস করে ডাবল ধোকা দেয়, ফলে হাসিন তার সন্ধান আর পায়নি। জামিল আড়ালে বহুক্ষণ দম ফেলেছিল। তার বন্ধু দুটো ভয়ে গাছের উপর ডালে উঠে বসেছিল। পরে তারাই তাকে চিকিৎসা করে। অবশ্য তার পরের দিন সে ভদ্রবেশী হামজার সাথে দেখা সাক্ষাৎ করে। হাসিনকে চিনেছিল যখন সে তার গার্লফ্রেন্ড হামজা, অর্থাৎ তার বর্তমান স্ত্রী, তাকে ভার্সিটির সময় নিতে আসতো তার ভাইয়ের নাম শুনলেও সেই প্রথম মুখশ্রী দেখে স্বাভাবিক পরিচয় হয়েছিল। তবে তখনকার পরিস্থিতি দেখে তার হৃদয় কেঁপে যায়। তুড়ি বাজানোর শব্দে ধ্যান ফেরে জামিলের। ধ্যান থেকে হাসিনের ভয়াবহ রূপের চেহারা যেন তার পুরো শরীর ক্ষমার্ত করে দিয়েছে। জামিল আমতা আমতা করে বলে, আরে তার কথা বাদ দে ভাই, ওর কথা শুনলে হাত কাঁপে। তার বন্ধু মদ গিলে কর্কশ গলায় বলে, সে যেমন তোকে আঘাত করেছিল, তোর উচিত তাকে উত্তম মাধ্যম দেওয়া। জামিল শয়তানি বুদ্ধি আটে মনে মনে বাঁকা হেসে বলে, হাসিনকেও আমি তেমন অভদ্র নোংরা পরিস্থিতিতে ফেলবো যেন আমিও আমার মুখে আঘাত দেওয়ার বদলাটা নিতে পারি।